রাইজিং এশিয়া কাপ ফাইনালে যেটা কিনা পাকিস্তানের সাথে আমরা খেললাম, সেই ম্যাচে কিন্তু তিনি ঢাকা থেকে ফোন করে 11 চেঞ্জ করে দিয়েছিলেন। এটা কি তার নীতির ভিতরে পড়ে? এটা কি তার নিয়মের ভিতরে পড়ে? যেখানে জাওয়াদ আবরারের খেলার কথা ছিল, আগের রাতে সব ঠিক হয়ে গেছে, বিসিবি প্রেসিডেন্ট কাতারের দোহায় ছিলেন, সেই মিটিংয়ে তিনি জানতে চেয়েছিলেন যে আবরার খেলছে। পরের দিন সকালে ফোন করে লিপু ভাই বলেছেন যে না, একে খেলানো যাবে না, খেলাতে হবে মাহাদিউল ইসলাম অঙ্কনকে, কারণ তাকে আমি আয়ারল্যান্ড সিরিজে ট্রাই করব, তার ম্যাচ প্র্যাকটিসের দরকার আছে। ম্যাচ প্র্যাকটিস কিনা ফাইনাল ম্যাচে, যে কিনা 5 ম্যাচে মাত্র 36 রান করেছে। আমরা এবার একটু ক্রিকেটে চলে যেতে চাই, সেখানেও মাঠের খেলার আগে ধুলা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। কারণ বাংলাদেশের আয়ারল্যান্ডের টি-20 সিরিজ হয়তো খুব বেশি আসলে আমরা আলোচনা করতামও না, কারণ দুই দলের শক্তিমত্তার পার্থক্য যদি আমরা সেভাবে দেখতে যাই। কিন্তু গতকাল আসলে প্রেস কনফারেন্সে যেটা হলো, লিটন প্রথমে বলে দিলেন যে তাকে আসলে মেসেজ দেয়া হয়েছে তিনি যেই দলটা দিবেন সেই দলটা নিয়ে খেলতে হবে। মানে আমরা, লিটন যেমন অবাক হয়েছেন, তিনি বলেছেন আগে জানতাম ক্যাপ্টেন এই দলে থাকে, স্কোয়াড কিরকম হবে সেটা হ্যাঁ সিলেকশনে। আমরাও আসলে গতকাল অবাক হয়েছি যে ক্যাপ্টেনও জানেন না। সবাই একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছেন 2009 সালের সাকিব আল হাসান, তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সময় বলেছিলেন এটা আমার দল না। ইনডিরেক্টলি গতকাল লিটন সেটাও এত বছর পরে তিনিই বললেন যে এটা আমার দল না, এবং লাস্ট কয়েকদিন ধরে নাকি এমনই হয়ে আসছে। মানে এইটা কেন হবে না? সেটাই লিটন যেটা করেছেন, তিনি হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। মানে ব্যাপারটা এমন, আমরা কিন্তু জানতাম টিম ম্যানেজমেন্ট বলতে একটা কথা থাকে, সেখানে ক্যাপ্টেন, কোচ এবং সিলেকশন কমিটির একজন থাকে, তারাই সিদ্ধান্ত নেন কি হবেন, এবং টিম সিলেকশনেও এই ব্যাপারটা টিম ম্যানেজমেন্টের ভূমিকা থাকে। সেখানে কিন্তু আমরা জেনে গেলাম যে না, এখানে একক কর্তৃত্ব গাজী আশরাফ লিপুর, মানে তিনি তার সিদ্ধান্তই চাপিয়ে দিচ্ছেন সবার উপরে। এটা কোনোভাবেই কোনো ক্রিকেটের কোনো নেশনে এটা আসলে মানে অবাক করা, মানে কি, মানে অদ্ভুত একটা ব্যাপার, এরকম একটা হতে পারে। আমার মনে হয় যে গাজী আশরাফ হোসেন লিপু এই ব্যাপারটি লিটন যে বলেছেন, এটা একদিনে না, এই আগ্নেয়গিরির মুখটা আসলে অনেক দিন ধরেই ফুসছিল। এবং আমরা যদি খেয়াল করি গত কয়েকটা সিরিজে আমরা কিন্তু মনে করছিলাম যে এনামুল হক বিজয়কে কেন নেওয়া হচ্ছে, গাজী আশরাফ লিপু কিন্তু বিজয়কে ট্রাই করেছে, শেখ নাইমকে ট্রাই করে গেছেন। আমরা কিন্তু বারে বারে বলেছি কেন এরকম হচ্ছে, এখন বোঝা গেল যে না, তার একক ইচ্ছাতে এটা হয়েছে, যেখানে কিনা মানে তিনি, এবং পরে তিনি যে যুক্তিগুলো দিয়েছেন যে এটা আমার নিয়মের ভিতরেই পড়ে, আমি অধিনায়কের মতামত শুনতে পারি কিন্তু আমি এটা মানতে বাধ্য না, অনুমোদন আমিই দেব। অনুমোদন তো লিটন চাননি যে আপনি তার অনুমোদন নেন। যেটা আপনি বলছেন যে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করছি, এটা সংক্ষিপ্ত কেন হবে, এটা বড় হবে। আপনি যে যুক্তিতে মিডল অর্ডারে এই অঙ্কনকে নিয়েছেন, যে আপনি লিটন যেটা বলছে যে আমাদের এখানে সবগুলা আমাদের ডানহাতি ব্যাটার, একটা বাহাতি ব্যাটার দরকার ছিল, আপনি সেখানে সেই যুক্তিটা দিতে পারেননি, আপনি অঙ্কনকে আবার নিয়ে আসছেন। তিনি তো প্রেস কনফারেন্সে আসেনি, তিনি তো ভিডিও কনফারেন্সে নিজেই কথা বলে ইয়ে করছেন, এবং প্রশ্নের মুখোমুখি হতে চাননি। এবং আপনি একটু অবাক ব্যাপার, আপনি জানেন তিনি নিয়মের কথা বলেছেন, কিন্তু নিয়মের সঙ্গে যে নীতি শব্দটাও থাকে তিনি কিন্তু সেটা মানেননি। নীতি বলতে আপনি একটা অদ্ভুত ঘটনার কথা বলি, রিসেন্ট এই রাইজিং এশিয়া কাপ ফাইনালে যেটা কিনা পাকিস্তানের সাথে আমরা খেললাম, সেই ম্যাচে কিন্তু তিনি ঢাকা থেকে ফোন করে 11 চেঞ্জ করে দিয়েছিলেন। এটা কি তার নীতির ভিতরে পড়ে? এটা কি তার নিয়মের ভিতরে পড়ে? যেখানে জাওয়াদ আবরারের খেলার কথা ছিল, আগের রাতে সব ঠিক হয়ে গেছে, বিসিবি প্রেসিডেন্ট কাতারের দোহায় ছিলেন, সেই মিটিংয়ে তিনি জানতে চেয়েছিলেন যে আবরার খেলছে। পরের দিন সকালে ফোন করে লিপু ভাই বলেছেন যে না, একে খেলানো যাবে না, খেলাতে হবে মাহাদিউল ইসলাম অঙ্কনকে, কারণ তাকে আমি আয়ারল্যান্ড সিরিজে ট্রাই করব, তার ম্যাচ প্র্যাকটিসের দরকার আছে। ম্যাচ প্র্যাকটিস কিনা ফাইনাল ম্যাচে, যে কিনা 5 ম্যাচে মাত্র 36 রান করেছে। তো এইখানে আপনি কেন হাত দিয়েছেন? বাহাত দেয়া লিপু ভাইয়ের একজন স্বভাব, গাজী আশরাফ হোসেনের লিপুর স্বভাব হচ্ছে সবকিছুতে বাহাত দেয়া, এবং সেই কারণেই কিন্তু তিনি এই 11টা পাল্টিয়ে ফেলেছেন এশিয়া কাপের ফাইনালে। তো এটা কি তার ভিতরে পড়ে না? তিনি যেটাকে নিজেকে মনে করেন আসলে তার ব্যাপারটা, তিনি বোর্ড পরিচালকের মতন এখনো নিজেকে মনে করেন, এবং তিনি কিন্তু সব সমান সুযোগ সুবিধা পান। তিনি 3 লাখ টাকা বেতন পান, সবচেয়ে বেশি ইতিহাসে, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সিলেক্টরদের ভিতরে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন। বিসিবি পরিচালকদের সকল সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন। তিনি বিজনেস ক্লাসে ট্রাভেল করেন, $500 টিএডিএ পান। তো এই সব সুযোগ সুবিধা নিয়ে তিনি নিজেকে আসলে বোর্ড পরিচালকই মনে করেন, রাদার দেন তিনি সিলেক্টর হিসাবে। এবং তার এই ব্যাপারগুলা কিন্তু তিনি, যেটা আমরা বুঝে গেলাম যে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে আসলে সমন্বয়টা নেই, ম্যানেজমেন্টের ভিতরে সমন্বয় নেই, কোচ, ক্যাপ্টেন এবং সিলেক্টরের ভিতরে সমন্বয় নেই। এটা কিন্তু সবাই জেনে, শুধু আমরা না, সবাই জেনে গেল।